ডিসক্লেইমার, এই ভিডিওতে বলা কাহিনী বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি স্থানীয় লোককথা ও প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি। আমরা এর সত্যতা যাচাই করিনি। দর্শকরা অনুগ্রহ করে এটি বিনোদন হিসেবেই উপভোগ করুন। একটু কল্পনা করা যাক, একটা আস্ত রেলওয়ে স্টেশন। দিনের বেলা রীতিমতো ট্রেন চলছে, কোলাহল আছে, কিন্তু যেই সূর্যাস্ত হলো পুরো এলাকাটা একদম একটা মৃত্যুপুরীতে পরিণত হলো। কোনো মানুষ নেই আশেপাশে, শুধু অন্ধকার আর এক অশরীরী আতঙ্ক। একদমই তাই। আর এই আতঙ্কের কারণেই একটা স্টেশন পুরো ৪২ বছর ধরে সম্পূর্ণ বন্ধ ছিল। মানে ভাবা যায়? ৪২ বছর, এটা কিন্তু মুখের কথা নয়। ঠিক। তো আজকের এই গভীর অনুসন্ধানে আমরা আলোচনা করব পুরুলিয়ার ঝালদা স্টেশনের কাছের সেই বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত বেগুনকোদর স্টেশনের ইতিহাস নিয়ে। হ্যাঁ, আমাদের কাছে থাকা সোর্স মেটেরিয়াল, যার নাম দ্য ঘোস্টলি সেন্টিনেল অফ বেগুনকোদর স্টেশন, সেখান থেকে আমরা এই গা ছমছমে বাস্তব ঘটনাগুলি তুলে ধরব। আর আমাদের আজকের এই আলোচনার মূল লক্ষ্যই হল কিভাবে একটি ভৌতিক আতঙ্ক আস্ত একটা সরকারি ব্যবস্থাকে, মানে রেলওয়ের মতো একটা বিশাল সিস্টেমকে স্তব্ধ করে দিতে পারে। তার ঘটনাক্রমটা একেবারে হুবহু শোনা। ঠিক, একটা গুজব বা একটা ভয় কিভাবে এত বড় প্রভাব ফেলতে পারে, সেটাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। তবে শুরুতেই একটা কথা খুব পরিষ্কার করে দিই, আজকের এই বিশ্লেষণে আমরা কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে বসিনি। হ্যাঁ, এটা কোনো ডিবাঙ্কিং সেশন নয়। একদম না। নথিপত্রে আর মানুষের মুখে মুখে থাকা বাস্তব গল্পটাই আমরা শুধু তুলে ধরব। সোর্সে যেভাবে ঘটনাগুলো সাজানো আছে, আমরা জাস্ট সেই টাইমলাইন ধরে এগোবো। এটাই আসলে সবচেয়ে ভালো উপায়, কারণ সোর্স মেটেরিয়াল ঘাঁটতে গিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি ভাবায় তা হলো একটা ভৌতিক কিংবদন্তির অকল্পনীয় শক্তি। হ্যাঁ, মানে একটা জায়গা যেখানে একসময় ট্রেনের হুইসেল বাজতো, মানুষের ভিড় ছিল, সেটা রাতারাতি এমন একটা অভিশপ্ত জায়গায় পরিণত হলো যা খোদ প্রশাসনকে হার মানতে বাধ্য করেছিল। আর এটা তো একদিনে হয়নি, এর পেছনে একটা নির্দিষ্ট ঘটনা আছে। ঠিক। তো 60-এর দশকের কথায় ফেরা যাক। সোর্স বলছে ওই সময় বেগুনকোদর কিন্তু বেশ জমজমাট একটা স্টেশন ছিল। কোনো পরিত্যক্ত বা ভুতুরে জায়গা মোটেই ছিল না। প্রতিদিন বহু মানুষ যাতায়াত করতেন। তাহলে চেনা ছবিটা হঠাৎ বদলে গেল কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1967 সালের এক বর্ষাকালীন সন্ধ্যায়। বর্ষাকাল আর সন্ধ্যা মানে এমনিতেই তো একটা রহস্যময় পরিবেশ, তাই না? একদম। এর সাথে যদি আমরা রেলওয়ে স্টেশনের মতো একটা জায়গার কথা ভাবি, যা সাধারণত মূল গ্রাম বা শহর থেকে একটু দূরেই হয়, সেখানে এই পরিবেশের প্রভাব অনেক বেশি জোরালো হয়। ঠিক বলেছেন। অন্ধকারে ভিজে থাকা প্ল্যাটফর্ম, চারপাশের নিস্তব্ধতা, মানে সব মিলিয়ে একটা পারফেক্ট ক্যানভাস। আর সেই ক্যানভাসেই প্রথম আঁচড়টা পড়েছিল সেই সন্ধ্যায়। কি হয়েছিল সেই সন্ধ্যায়? স্টেশনের এক কর্মী হঠাৎ দেখেন প্ল্যাটফর্মের একদম শেষ মাথার দিকে রেল লাইনের ওপর সাদা শাড়ি পরা এক তরুণী নাচছে। বাপরে! হ্যাঁ, প্রথমটায় স্বাভাবিকভাবেই ওই কর্মীর মনে হয়েছিল হয়তো কোনো গ্রামবাসী ভুল করে লাইনের ওপর চলে এসছে। সেটাই তো স্বাভাবিক। অন্ধকারে দূর থেকে ওরকমই মনে হবে। কিন্তু তিনি যখন মেয়েটির কাছে এগিয়ে গেলেন, একটু ভেবে দেখা যাক দৃশ্যটা। কাছে যেতেই সেই কর্মী দেখেন মেয়েটির পা মাটির উপর নেই। মানে শূন্যে ভাসছে? একদম তাই, সে শূন্যে ভাসছে। উফ, গায়ে কাটা দিচ্ছে। এটা তো শুনতে কোনো ক্লাসিক হরর সিনেমা ক্লাইম্যাক্স বলে মনে হচ্ছে। শুধু তাই নয়, গল্প বা লোককথায় এমন দৃশ্য খুব সাধারণ হতে পারে, কিন্তু এখানে ঘটনাটা কেবল একটা দৃষ্টিভ্রমের মধ্যে আটকে থাকেনি। মানে সোর্স আমাদের এর পরের ঘটনাটাও জানাচ্ছে, তাই তো? হ্যাঁ, সোর্স বলছে পরদিন সকালে সেই কর্মীকে স্টেশনের পাশেই মৃত অবস্থায় পাওয়া যায়। ও বাবা! এই মৃত্যুটা কিন্তু পুরো দৃশ্যপটকে এক লহমায় বদলে দিয়েছিল। আচ্ছা, একটু থামুন, একটু ভেবে দেখা যাক বিষয়টা। একজন মানুষের হার্ট অ্যাটাক হতে পারে বা অন্য কোনো কারণে মৃত্যু হতে পারে, কিন্তু একটা মৃত্যুর পর মানুষ এত দ্রুত সিদ্ধান্তে কিভাবে পৌঁছে গেল যে এটা ওই ছায়ার কারণেই হয়েছে? এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল? এখানে সবচেয়ে কৌতূহল উদ্দীপক বিষয়টা হলো টাইমিং আর মানুষের মনস্তত্ত্ব। আচ্ছা। যখন একটা অস্বাভাবিক কিছু দেখার ঠিক পরের দিনই সেই মানুষটার ওরকম রহস্যজনক মৃত্যু ঘটে, তখন স্থানীয় সমাজে ভয়টা একটা খুব শক্ত রূপ পায়। হ্যাঁ, তখন আর সেটা শুধু একটা গল্প থাকে না। একদমই। কর্মীর এই মৃত্যু সেই ভয়কে একটা বাস্তব আর প্রাণঘাতী আতঙ্কে পরিণত করেছিল। মানুষের মনে এটা গেঁথে যায় যে স্টেশনে যা আছে তা শুধু ভয় দেখায় না, তা আক্ষরিক অর্থে মানুষের প্রাণ নিতে পারে। সাংঘাতিক ব্যাপার।
আর এই কর্মীর মৃত্যু উদ্ধার হওয়ার পর থেকেই তো আসল সংকটের শুরু, তাই না? ঠিক তাই, আতঙ্কটা শুধু প্ল্যাটফর্মের ওই অন্ধকার কোণাতেই থেমে থাকেনি। এটা খুব দ্রুত স্টেশনের শীর্ষ কর্তার অন্দরমহলে প্রবেশ করে। স্টেশনের সবচেয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মানে স্বয়ং স্টেশন মাস্টার। হ্যাঁ, কর্মীর মৃত্যুর কয়েকদিন পর থেকেই স্টেশন মাস্টার আর তার পরিবার তাদের সরকারি কোয়ার্টারে অদ্ভুত সব আওয়াজ শুনতে শুরু করেন। আচ্ছা, স্টেশন মাস্টারের মতো একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা, যিনি প্রতিদিন ট্রেনের সময়সূচি, সিগন্যাল এসব বাস্তব বিষয়ের সাথে যুক্ত, তার এই অভিজ্ঞতার শিকার হওয়াটা কিন্তু এই মিথকে আরও মজবুত করে দেয়। ঠিক, তিনি সাধারণ কেউ নন যে সহজেই কোনো গুজবে কান দেবেন। আর তার অভিজ্ঞতাটাও ছিল রীতিমতো শিউরে ওঠার মতো। একদিন গভীর রাতে স্টেশন মাস্টার জানালা দিয়ে বাইরে তাকান। তিনি যা দেখেন তা যে কোনো মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। কি দেখেছিলেন তিনি? তিনি দেখেন সেই সাদা শাড়ি পরা তরুণী রেল লাইনের ওপর দিয়ে দৌড়াচ্ছে, কিন্তু শুধু দৌড়াচ্ছে না, আচ্ছা, সে একটি চলন্ত ট্রেনের গতির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। বাপরে, চলন্ত ট্রেনের সাথে? হ্যাঁ, ট্রেনের ওই প্রচণ্ড গতি, তার শব্দ আর তার পাশ দিয়ে সমান বেগে ছুটে চলা এক শূন্যে ভাসমান ছায়া। এটা দেখার পর তো আর স্বাভাবিক থাকা সম্ভব নয়। একদমই নয়। আতঙ্কিত মাস্টার আর এক মুহূর্তও অপেক্ষা করেননি। সেই রাতেই তিনি সপরিবারে বেগুনকোদর ছেড়ে পালান। আর সোর্স বলছে শুধু পালানোই নয়, কিছুদিন পর শোনা যায় যে ওই মাস্টার এবং তার পরিবারের প্রত্যেকেই রহস্যজনকভাবে মারা গেছেন। মানে পুরো পরিবার? হ্যাঁ, আর এই ঘটনাটি বেগুনকোদরের কাফিনের শেষ পেরেকটি পুঁতে দেয়। এখানেই তো ব্যাপারটা আরও জমে ওঠে। আমার প্রশ্নটা ঠিক এই জায়গাটিতেই। একজন পদস্থ সরকারি কর্মকর্তা স্টেশন ছেড়ে পালালেন, মারাও গেলেন, কিন্তু প্রশাসন কি এত সহজে একটা স্টেশনকে পরিত্যক্ত ঘোষণা করতে পারে? মানে রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে নয়, স্রেফ ভূতের আতঙ্কে একটা সরকারি রেল স্টেশন 4 দশকের বেশি সময় বন্ধ থাকলো, এটা কিভাবে সম্ভব? যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, প্রশাসনের এই অসহায়ত্বটাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। তাই তো মনে হচ্ছে। একটা রেলওয়ে ব্যবস্থা চলে নিয়মের উপর, সিগন্যালের উপর আর মানুষের কাজের উপর, কিন্তু যখন সেই কর্মীরাই একটা অদৃশ্য ভয়ের কাছে আত্মসমর্পণ করে, তখন প্রশাসনের আর কিছু করার থাকে না। হ্যাঁ, মানে কেউ তো আর জোর করে কাউকে সেখানে পাঠাতে পারে না। মানে ভয়টা কতটা গভীরে শিকড় গেড়েছিল এটা থেকেই বোঝা যায়। ঠিক, কারণ ভয় তো আর কোনো নির্দিষ্ট বস্তু নয় যাকে প্রশাসন গ্রেফতার করতে পারে বা বদলি করতে পারে, ফলে পুরো ব্যবস্থাটাই ভেতর থেকে ধসে পড়ে। তার মানে এটা প্রথমে কোনো অফিশিয়াল ডিক্রি ছিল না, দিনের পর দিন টিকিট বিক্রি হচ্ছে না, ট্রেন থামছে না, কর্মী নেই। হ্যাঁ, অঘোষিত একটা শাটডাউন। এরপর সরকার একসময় বাধ্য হয় স্টেশনটিকে বন্ধ ঘোষণা করতে। 42 বছরের জন্য স্টেশনটি সরকারিভাবে বন্ধ হয়ে যায়। আর এই কারণেই 4 দশকের বেশি সময় ধরে ওই স্টেশনটি মানচিত্রের বুকে একটা নীরব কালো বিন্দু হয়ে থেকে যায়। আচ্ছা, স্টেশন তো বন্ধ হলো, কিন্তু একটা ভৌগোলিক স্থান তো আর উধাও হয়ে যায় না। না, তা তো যায় না। স্টেশন বন্ধ থাকলেও তার চারপাশের রাস্তাটা তো সেখানেই ছিল। দীর্ঘ নীরবতার মাঝে কেউ যদি ভুল করে সেই রাস্তায় চলে যায়, তখন কি হতো? এই প্রশ্নটার উত্তর খুঁজতে আমাদের 90-এর দশকে ঘটা একটা অত্যন্ত গা ঝংঝমে অভিজ্ঞতার দিকে তাকাতে হবে। 90-এর দশক মানে ততদিনে তো স্টেশন বন্ধ হওয়ার প্রায় 25-30 বছর হয়ে গেছে। হ্যাঁ, কারণ যখন একটা জায়গা এত দীর্ঘকাল পরিত্যক্ত থাকে, তখন তার চারপাশে এমন একটা পরিমণ্ডল তৈরি হয় যা মানুষের স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। সোর্স আমাদের অমলবাবু নামের একজনের অভিজ্ঞতার কথা জানাচ্ছে। এটি অবশ্য একটা ছদ্মনাম। পুরুলিয়ার একজন স্থানীয় বাসিন্দা। তিনি সাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে ফিরছিলেন। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোপার ডাক শোনা যাচ্ছে, ঠিক যেমনটা হয় আর কি ওইসব জায়গায়। হঠাৎ তার মনে হয় তার সাইকেলে পেছনে কেউ যেন খুব ভারী হয়ে চেপে বসেছে। এখানে এই শারীরিক অনুভূতির পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। এটা কেবল দূর থেকে কোনো ছায়া দেখা নয়। হ্যাঁ, এটা একদম ফিজিক্যাল। এটা একটা স্পর্শযোগ্য ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতা। অমলবাবু ভয় পেয়ে খুব জোরে সাইকেলের পেডেল করার চেষ্টা করলেন, কিন্তু সাইকেল 1 ইঞ্চিও নড়ছে না। মানে কেউ যেন পেছন থেকে টেনে ধরে আছে। ঠিক তাই। এরপর তিনি যা অনুভব করলেন তা সত্যি ভয়ঙ্কর। হঠাৎ পেছন থেকে এক অমানুষিক ঠান্ডা হাওয়া তার ঘাড়ের উপর এসে লাগলো। ঠান্ডা হাওয়া? হ্যাঁ, আর তার ঠিক পরেই একেবারে কানের কাছে তিনি শুনতে পেলেন একটা খিলখিল হাসির শব্দ। বাপরে!
সোর্স ম্যাটেরিয়ালের এই সূক্ষ্ম ডিটেলসগুলো কিন্তু সত্যিই লক্ষ্য করার মতো। সাইকেল ভারী হয়ে যাওয়া, ঘাড়ের কাছে ঠান্ডা হাওয়া, আর ওই হাসির শব্দ। একদমই। ভূতের গল্পে এই ধরনের অনুভূতিগুলো খুব সাধারণ হলেও যখন একজন প্রত্যক্ষদর্শী সেটা নিজের জীবনের অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন, তখন তার প্রভাব অনেক গভীর হয়। এই ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতিগুলোই কিন্তু বেগুনকোদরের মিথকে এত দীর্ঘজীবী আর ভয়ঙ্কর করে তুলেছে। আচ্ছা, এরপর অমলবাবু কি করলেন? তিনি সাহস করে পেছনে তাকিয়েছিলেন? কাউকে দেখতে পেলেন? না, পেছনের রাস্তা ছিল সম্পূর্ণ ফাঁকা। ছায়া অস্বাভাবিক দ্রুত গতিতে ওই অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে। মানে সেই 1967 সালের ছায়া আজও সেখানে ঘুরে বেড়াচ্ছে? ঠিক, বছরের পর বছর ধরে পড়ে থাকা একটি পরিত্যক্ত স্টেশনের নিজস্ব একটি প্রাণ তৈরি হয় যেন। এই ঘটনাকে প্রমাণ করে না যে বেগুনকোদরের আতঙ্ক শুধু অতীতের কোনো গল্প ছিল না? হ্যাঁ, তা ক্রমাগত বর্তমানকে তাড়া করে বেড়াচ্ছিল। যখন একটি জায়গা দশকের পর দশক ধরে মানুষের পদচারণা থেকে বঞ্চিত থাকে, তখন সেই জায়গার একটা নিজস্ব পরিবেশ তৈরি হয়। অমলবাবুর এই অভিজ্ঞতা প্রমাণ করে যে ওই জায়গাটা যেন নিজেই একটা জীবন্ত সত্তা হয়ে উঠেছিল। একটা অভিশপ্ত সত্তা। হ্যাঁ, যে তার নিজের রাজত্বে বাইরের কারো প্রবেশ বরদাস্ত করত না। তাহলে এই 42 বছরের অভিশাপ কি কোনোদিন ঘুচেছিল? 21 শতকের আধুনিক প্রশাসন কি পেরেছিল এই ভয়কে জয় করতে? সোর্স আমাদের জানাচ্ছে 2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেশনটি পুনরায় চালু করেন। এটি প্রশাসনিক দিক থেকে কিন্তু একটা অত্যন্ত সাহসী পদক্ষেপ ছিল। হ্যাঁ, একটা জায়গাকে তার ভুতুরে তকমা থেকে বের করে এনে আবার আধুনিক যোগাযোগের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা। এখন দিনের বেলা সেখানে ট্রেন থামে, যাত্রীরা ওঠানামা করে। দিনের আলোয় স্টেশনটিকে আর 5টা সাধারণ স্টেশনের মতোই মনে হয়। কিন্তু সূর্যাস্তের পর? সেটাই তো আসল ব্যাপার। আজও এত বছর পরও সূর্যাস্তের পর কোনো যাত্রী বা রেলকর্মী ওই স্টেশনে থাকার সাহস দেখান না। মানে ভয়টা এখনো কাটেনি? একদম না। স্থানীয়দের বিশ্বাস, আজও অমাবস্যার রাতে নির্জন প্ল্যাটফর্মে অশরীরী তরুণীর নাচের শব্দ এবং কান্নার আওয়াজ পাওয়া যায়। এমনকি সোর্সে অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য একটা সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। বলা হয়েছে ওই স্টেশনের শান্ত রূপের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। তাহলে এর মনে কি দাঁড়াচ্ছে? কাগজ কলমে স্টেশনটি খোলা হলেও রাতের অন্ধকারে এর আসল দখলদার কিন্তু সেই পুরনো ইতিহাসই রয়ে গেছে। হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। সরকার হয়তো একটা নির্দেশিকা জারি করে ইমারত খুলতে পারে, ট্রেনের সময়সূচি পুনরায় চালু করতে পারে, কিন্তু মানুষের মনের গভীরে প্রথিত বিশ্বাস আর ভয়কে রাতারাতি আইন করে মুছে ফেলা যায় না। ঠিক বলেছেন। তো আজকের পুরো আলোচনার সারমর্ম টানলে আমরা দেখতে পাই কিভাবে 60-এর দশকের একটা জমজমাট স্টেশন একটা ভুতুরে মিথের কারণে 42 বছর মৃত্যুপুরী হয়ে রইল, আর আজও রাতের অন্ধকারে নিজের সেই ভয়ঙ্কর অতীতকে আঁকড়ে ধরে আছে। আজকের এই আলোচনা শেষ করার আগে সোর্সের বাইরে গিয়ে একটা অন্য বিষয়ে একটু চিন্তা করা যাক। আচ্ছা, বলুন। আমাদের প্রতিদিনের জীবনে আমরা কত পরিত্যক্ত বাড়ি, পুরনো গুদামঘর বা বন্ধ হয়ে যাওয়া কারখানার পাশ দিয়ে হেঁটে যাই, তাই না? হ্যাঁ, অনেক জায়গায় তো ওরকম পড়ে থাকে। আমরা ভাবি সেগুলো হয়তো কেবল অর্থনৈতিক কারণে বা আইনি জটিলতার কারণে পড়ে আছে। কিন্তু কে বলতে পারে সূর্যাস্তের পর যখন চারপাশ শান্ত হয়ে আসে, তখন সেই অজানা উপেক্ষিত জায়গাগুলোর আসল নিয়ন্ত্রক কারা? সত্যি তো। হয়তো প্রতিটি নীরব দেয়ালের পেছনে লুকিয়ে আছে এমন কোনো না বলা ইতিহাস, যা শুধু অন্ধকার নামলেই জেগে ওঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।